কর্মসূচির পরে এই রকম চূড়ান্ত কর্মসূচিতে গেল কেন আনসার? কর্তৃপক্ষ যারা যারা ছিলেন তারা তাদের সব দাবি মেনে নিয়েছেন, কিন্তু বলেছেন স্থায়ী করবার বিষয়টা আমরা একা পারবো না, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, এর মধ্যে আর্থিক বিষয় জড়িত আছে, সেগুলোর সংগতি কতখানি আছে সেটা দেখতে হবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কোনো ওজন শুনতে চাননি, তাই পরিস্থিতি একটু বড় হয়েছে, শিক্ষার্থীদের যেতে হয়েছে। এটাও একটা দুর্বলতার দিক। শিক্ষার্থীদের যেতে হলো কেন? এটা তো মোকাবেলা করবার কথা পুলিশে, পুলিশ সেই অর্থে নাই, পরে যেতে হলো আর্মিকে। নিশ্চয়ই আগের যে সরকারগুলো ছিল তাদের ব্যাপারে হলে আমরা অনেক কথা বলতাম, বলতে পারতাম, কেন নাই পুলিশ? এখন তা বলা যাচ্ছে না। পুলিশগুলো নাই যে তারা গত 15 বছরের স্বৈরাচারী যে পরিস্থিতি তৈরি করেছিল, পুলিশ বাহিনীকে যেভাবে সরকার তাদের নিজস্ব ক্ষমতার জন্য কাজে লাগিয়েছিল, অত্যাচারের মাত্রা এত তীব্র হয়েছিল, ক্ষোভ বিক্ষোভ এত বেড়ে গেছিল, সেটার প্রকাশ আমরা দেখেছি কতভাবে। কত পুলিশ এখন ভয় পায়, তারা আসতে চাচ্ছে না, আসতে পারছে না, তাই সরকার চাইলেও আন্তরিক হলেও পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করে সম্পূর্ণ নিবেদন দিয়ে কাজের মধ্যে লাগানো যায় না। আনসারেরও সেটা বোঝা উচিত, সবাই সেটা বোঝা উচিত, এবং নিশ্চিতভাবে এটা মানা উচিত এই সরকার গত অনেকগুলো বছর ধরে যত সরকার ছিল তার চাইতে আলাদা। এই সরকার বল প্রয়োগ করে কিছু দমন করতে চায় না, অনেকেই মিছিল করছেন, কিন্তু সেদিনকার বিষয়টা ছিল ছাত্ররা তাদের উদ্যোগ দিয়ে চলে এসছে, পরে সামরিক বাহিনীকে উভয় পক্ষকে নিরস্ত করেছে, উভয় পক্ষকে নিবৃত্ত করেছে। এই বিষয়টাই আমি মনে করি আমাদের একটা সংকটের দিক নির্দেশ করে। দিক নির্দেশ বলতে আমি বলছি, ধরেন সরকারটা নতুন, পুলিশ বাহিনীর উপরস্তরে কিছু পরিবর্তন করেছে, কিন্তু নিচে যারা আছে থানাগুলিতে খোঁজ খবর নিলে জানা যায় আগেরই যারা যারা আসছেন তারা আগের দৃষ্টিভঙ্গি নিয়ে, আগের মানসিকতা নিয়ে বেশিরভাগ আছে। পরিবর্তনের বাতাস তাদের গা ছুঁয়ে যাচ্ছে, মন স্পর্শ করে এসব মুহূর্তের উপর। অতএব ওই রকম ব্যাপকভাবে না হলেও বেশ কিছু জায়গাতে তারা এখনো মনে করছেন আগের মতো অবস্থাকে ফিরে আসবে। এদের সঙ্গে যোগ দিয়েছে রাজনীতির নামধারী, সংগঠনের নামধারী কিছু কিছু মানুষ, যারা মনে করছে এখনই ক্ষমতা দেখাবার সময় এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে কিছু কামিয়ে নেবার সময়। এই সামগ্রিক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে এই সরকারের। আরও কিছু কথা আছে যেটা এখন আমি বিস্তারিত বলতে পারবো না, সবাই অত বেশি নাই সেই কারণে। কারণ সংস্কার মানে কি? সার্বিক খোলযন্ত্রের মধ্যে নতুন কিছু তৈরি করা, নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে বুক ভরে শ্বাস নিতে পারবে, মনের ফুর্তিতে কথা বলতে পারবে, অন্যকে অপমান করবে না, ছোট করবে না, কিন্তু নিজের মত প্রকাশে কেউ কোনো বাধা দেবে না। মানুষ পরিশ্রম করবে, যেরকম কাজ করবে সেরকম তার মূল্য পাবে, তার জীবন মান বলতে যাবে, জীবনটা নিজের মতো করে চলবার মতো সুযোগ হবে। গুণ খুন আয়নাঘর নির্যাতন গ্রেফতার কিচ্ছু থাকবে না। ওই রকম একটা সমাজ নির্মাণ করতে সময় তো লাগবে। এই অন্তর্বর্তী সরকারের কাজ হলো তারা ওই পরিবেশ তৈরি করবে যাতে সেই পরিবেশের উপর দাঁড়িয়ে পরবর্তী নির্মাণটা সম্ভব করা যায়। খুব স্পষ্ট করে বললে এই সরকার একটা নির্বাচন দেবে, যে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, মানুষ খুশি হবে, তার ইচ্ছা মতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং তারাই ক্ষমতায় যাবে। আবার খেয়াল করে দেখেন, তার জন্য পুলিশ বাহিনীর সম্পূর্ণ পুনর্গঠন লাগবে, তার জন্যে আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থারও সংস্কার লাগবে। বিচার ব্যবস্থা তো সম্পূর্ণ প্রায় কবজা করে, দলীয়করণ করে নষ্ট করে দেওয়া হয়েছিল। এর সাথে সাথে আরও বিষয় আছে। এই ভোট মানে একটা ভোট করে করলাম, একটা দল চলে গেল, আর একটা দল ক্ষমতায় আসলো, সেই দল যে আবার সে ওরকম কিছু করবে না তার কোনো গ্যারান্টি কি থাকছে? কীভাবে হবে? দেশবাসী কথা বলতে বলতে বড় হয়ে যাচ্ছে। আমি বলেছি যে আমি ধারাবাহিকভাবে আরও কথা বলবো, এই জন্যই ওটা এখন শুধু স্পর্শ করে যাব, বিস্তারিত বলবো না। কি করলে আবার যেন স্বৈরতন্ত্র না ফেরে সেই পথ কি? শুধু আইনে লিখলেই হয়? এমন কোনো আইন, এমন কোনো বিধান তৈরি করতে হবে
এমন কোনো প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে যাতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। এই যে আকবর আলী খান মারা গেছেন, উনি বলতেন আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে উনি জারের মতো, মানে রাশিয়ার জারের মতো, কেউ ওই যে মুঘলদের সম্রাটের মতো এতই ক্ষমতাশালী ছিল। ওইটা ভাঙতে হবে। অনেকে বলেন পরিপূর্ণ বিকেন্দ্রীকরণ না করলে ক্ষমতা যদি এক জায়গায় কেন্দ্রীভূত থাকে